দর্শক সকলকে স্বাগত আজকের আলোচনায় নিটলরা দৃষ্টিকোণে। দর্শক, আজকের বিষয় বর্তমান রাজনীতি ও অর্থনীতি। এই বিষয়ে কথা বলবার জন্য এই ক্ষেত্রে যারা নিয়োজিত রয়েছেন দুজন ব্যক্তিত্ব আমাদের মাঝে রয়েছেন সালেহ মুজাহিদ, সিইও 7 হর্স সিমেন্ট লিমিটেড ও ডোরিন ডেভেলপমেন্ট লিমিটেড, এবং রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আবুল হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজার নিটল নিলয় গ্রুপ। দর্শক, আপনারাও থাকুন আমাদের সাথে, শেষ পর্যন্ত আলোচনাকে সমৃদ্ধ করুন। আপনাদের আজকের বিষয়ের গুরুত্বপূর্ণ মতামত এবং প্রশ্ন জানিয়ে সে প্রত্যাশা রাখছি। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাতে চাই। দুজনকে স্বাগত। আপনাকেও স্বাগত। জি, বর্তমান রাজনীতি অর্থনীতি বিষয়ে একটু মানে আলোচনার সূত্র ধরবার প্রয়োজনে একটু কথা, যে আমাদের যে বর্তমান রাজনীতির যে পরিস্থিতি, তাতে আমরা লক্ষ্য করছি যে বিএনপি এবং তার জোট, তাদের নেতৃত্বে অবরোধের কর্মসূচি চলছে। আমরা জানি না যে এই মুহূর্তে অবরোধের কর্মসূচির অবস্থা কি। প্রায় 3 মাস অধিক হলো, এবং অবরোধের মাঝে মাঝেই হরতালের কর্মসূচি তারা ঘোষণা করেছে, যদি বলছে যে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি। কিন্তু আমরা দেখলাম যে এই কর্মসূচির মাঝে জ্বালাও পোড়াও হলো, বিশেষ করে বাসে, যাত্রীবাহী বাসে, পণ্যবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, এবং পেট্রোল বোমা, নতুন একটা ফেনোমেনা, যে পেট্রোল বোমায় অনেকে আহত হয়েছেন, নিহত হয়েছেন অনেকে, এবং এক ধরনের আতঙ্ক জনমানুষের মনস্তত্ত্বে সেটি দেখা গিয়েছে। যদি পরিস্থিতি এখন ঢাকা সিটি কর্পোরেশন এবং চিটাগাং সিটি কর্পোরেশনকে নির্বাচনকে কেন্দ্র করে একটু উন্নত হয়েছে, কিন্তু তারপরে সেই আশঙ্কাটি মানুষের মনে আছে। এবং আমরা দেখেছি যে একদিকে এই যে মানুষের যে এই ধরনের নিরাপত্তাহীনতার পাশাপাশি আমাদের অর্থনীতি দারুণভাবে সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। প্রধানমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে বলেছেন যে 1,20,000 কোটি টাকা তিনি যে সময় বক্তব্য দিয়েছেন সে সময় ক্ষতি হয়ে গেছে। ব্যবসায়ীরা আপনাদের পক্ষ থেকে বলা হয়েছে যে 2,300 বা 400 কোটি টাকা প্রতিদিন এরকম ক্ষতির সম্মুখীন হচ্ছিল বাংলাদেশের অর্থনীতি। তো বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছি, আপাতত একটু বলা যায় যে আমরা হাফ ছেড়ে বাঁচবার মতো একটি অবস্থা আছে সিটি কর্পোরেশন নির্বাচন কেন্দ্র করে। আমি গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আবুল হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে এই যে রাজনৈতিক কর্মসূচি হলো, আমরা দেখলাম যে রাজনৈতিক কোনো দাবি দাবা মানে সেখানে সফলতা এলো না। সেটি আসলে বিএনপি সরকার পতন করতে চেয়েছিল এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি মধ্যবর্তী নির্বাচনের দাবিতে অটল ছিল, কিন্তু সেটা আমরা দেখলাম না। কিন্তু অর্থনীতি বা সাধারণ মানুষের জীবনে তার প্রভাবটা কী ধরনের পড়েছে বলে আপনারা মনে করেন? আপনারা তো মানে সরাসরি ব্যবসার সাথে যুক্ত, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। এই রাজনীতির অর্থনীতির কী ধরনের প্রভাব ফেলেছে বলে আপনাদের অভিজ্ঞতা থেকে মনে হয়? ধন্যবাদ। এটা থেকে আমরা এটাই শিক্ষা গ্রহণ করতে পারি যে এই যে একটা অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি এবং সমগ্র জাতিকে একটা জিম্মি অবস্থায় রেখে আমরা হয়তো ক্ষমতা যাওয়ার রাজনীতি অথবা দেশকে পরোয়া না করে এবং ব্যবসা বাণিজ্য বা ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, এটার প্রভাব কি হতে পারে এইসব কল্পনা না করেই আমরা কর্মসূচি নামক একটা নতুন সমীক্ষা এখানে দেওয়ার প্রয়োজন মনে করি না। কর্মসূচি ঘোষণা, রাজনৈতিক কর্মসূচি, এটাকে শান্তিপূর্ণ বলা হচ্ছে, কিন্তু আদৌ তো সেটি আমরা শান্তিপূর্ণ অবস্থা দেখছি না। অবশ্যই। সুতরাং এই ধরনের উদাহরণ আমার মনে হয় বাংলাদেশেই সারা বিশ্বে প্রথম সৃষ্টি হলো, যে এত লম্বা ধরনের কর্মসূচি কিন্তু এর থেকে কোনো ফললাভ বা এর ফলে ফায়দা হলো সেটাই এখন বিবেচনার বিষয়। এটা থেকে দেখাই যাচ্ছে যে সামগ্রিকভাবে ব্যবসায়ী সম্প্রদায় আমি দলমত নির্বিশেষে সবার কথাই বলছি যে ব্যবসা এটা 2 দলের মানুষই করে, বা এই দেশে যতগুলি দল আছে সবাই ব্যবসায়ী এবং আবার সবাই জনগণ। সুতরাং দুইটাকে আলাদা করার কোনো বিষয় নাই। মেবি এখানে 20 লক্ষ ব্যবসায়ী থাকলে 16 কোটি মানুষের দেশ। সুতরাং এখানে কাউকে আলাদা করা যাবে না। ক্ষতি হলে, জনগণের ক্ষতি হলে ব্যবসারও ক্ষতি হয়েছে।
এবং জনগণ এটা কোনোদিনই চায়নি যে এই ধরনের পরিস্থিতি করে তারপরে আমরা এক ধরনের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যেতে হবে। এটা জনগণ এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। আপনি সেটাই বলছেন। এটা আমাদের পৃথিবীতে আমরা একটা চ্যাম্পিয়নশিপ বলতে পারেন সৃষ্টি করতে যাচ্ছিলাম। এখন জনগণ বুঝতে পেরেছে এটাকে অবজ্ঞা করেছে সব দিক দিয়ে, কারণ মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং আমাদের নেতৃবৃন্দ হয়তো তাদের ভুল বুঝতেও পেরে থাকতে পারেন। এখন সেগুলি বিবেচনা করে দেখতে হবে যে এই ধরনের হটকারী সিদ্ধান্ত না দেওয়াই ভালো এবং সার্বিক বিবেচনায় যেটা ফলপ্রসূ কোনো কর্মসূচিতে যেতে হবে। লাইক ইভেন আমরা দেখেছি যে কোরিয়ায় দেখেন প্রতিবাদ করছে, তার মাথা শেভ করে ফেলছে ইন ফ্রন্ট অফ টেলিভিশন। সো এই ধরনের প্রতীকী প্রতিবাদ এগুলির অর্থ কী? অর্থ হলো যে ধ্বংসের দিকে না গিয়ে আমার মনের ক্ষোভটা দেখানোর অনেক রকম ব্যবস্থা থাকতে পারে। যে আমি আমার দাবিটা উপস্থাপন করলাম, সে অভিব্যক্তিতে প্রকাশিত হলে কিন্তু আসলে অর্থনীতির ক্ষতি হলো না, জনজীবন জঙ্গি হলো না, সেই ধরনের আন্দোলনের কর্মসূচি। আপনি দেখেন ব্যাংককে কি হচ্ছে, সেখানে বাই নাও মার্শাল ল রহিত হয়ে গেছে, কিন্তু সেখানে কোনো ব্যবসায়িক বা পর্যটন খাত কোনোভাবেই তারা বাধাগ্রস্ত হতে দেয়নি। এত বড় একটা দেশ, সেখানে গত রেজিমে যে প্রধানমন্ত্রী তার বিচার সম্মুখীন হয়েছে, কিন্তু কোনো স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়নি। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে ফিরে। সালিম মুজাহিদ, আপনার কাছে আসতে চাই যে ব্যাংককের উদাহরণ যেটি আনলেন আবুল হোসেন, যিনি বলছেন যে ব্যাংককে কিন্তু একটি রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল, কিন্তু আমরা দেখেছি সেখানে হয়তো শাসন ক্ষমতা সামরিক শাসক গ্রহণ করেছে, হয়তো সামনে নির্বাচন দেবে। তো মানে যেটি হচ্ছে যে আমাদের মতো উন্নয়নশীল একটি দেশ, যেখানে উন্নয়নের একটি বড় চ্যালেঞ্জ আমাদেরকে সবসময় সামনে থাকে, এই 16 কোটি মানুষের একটি দেশ, আমরা তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ। তো এই দেশে এই ধরনের রাজনৈতিক কর্মসূচি যেটি হয়, যেটি আমাদের অর্থনীতিকে মূলত পঙ্গু করে দেয় বা অর্থনীতির এক ধরনের খুব খারাপ প্রভাব ফেলে, মানুষের অর্থনৈতিক জীবনকে পর্যদস্ত করে দেয়। তো এটি কি মানে এই জায়গা থেকে পরিবর্তনের কোনো উপায় আছে কিনা? মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের অন্য ধরনের কর্মসূচির কথা বলেছেন, যে সেই কর্মসূচিগুলো নেয়ার ক্ষেত্রে আমাদের রাজনীতিবিদদের কোনো সচেতন প্রয়াস ব্যবসায়ীরা কিভাবে প্রত্যাশা করেন? বেসিক্যালি আমি যেটা বিশ্বাস করি যে মানে গণতন্ত্র আসলে তো চর্চার বিষয়। গণতন্ত্র আমরা যথেষ্ট নবীন গণতন্ত্রের ক্ষেত্রে। আমরা হিস্টোরিক্যালি বারবার সেটা আপনার সেই পাকিস্তান আমল থেকে, পাকিস্তান যখন ছিল তখনও বারবার সামরিক শাসন এসছে। আমাদের দেশের লোকজন পাকিস্তান আমলে যারা জন্মগ্রহণ করেছিলেন বা যারা দেখেছেন, তারা কিন্তু সামরিক শাসনই বারবার দেখছিলেন। বাংলাদেশ হওয়ার পরে একটা গণতান্ত্রিক সরকারকে সামরিক ইয়ে দিয়ে পতন করিয়ে তারপরে কিন্তু 75 বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আবার সামরিক শাসন দেশে আসলো, মানে যেটি পাকিস্তানের একই ধরন। এখন এরপরে যেগুলো চলছে সেগুলো কিন্তু বারবার আপনার ওই গণতন্ত্রের মোড়কে আসলে স্বৈরতন্ত্র কখনো না কখনো একভাবে এসছে। প্রকৃত গণতন্ত্র যেটা আপনার চর্চা হওয়া উচিত বা সেটা কিন্তু সময়ের ব্যাপার। একটা সময় জনগণ ডিসাইড করবে যে তারা কি ধরনের গণতন্ত্র চায়। এখনো আমরা কিছুটা স্বৈরতন্ত্র দেখতে অভ্যস্ত এবং পরিবারতন্ত্রের বাইরে আমরা যেতে পারিনি, যেটা ইন্ডিয়াতে একই কাহিনী ঘটছিল, এবারটা ডিফারেন্ট একটা পিকচার এসছে, কিন্তু অনেক বছর পরে আমাদের এখানে এক সময় আসবে। আমরা এখনো পরিবারতন্ত্রের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এগুলো তো চর্চার বিষয়। এই চর্চার আমরা একটা সময় প্রকৃত চর্চা করতে শুরু করব। এখন মানে অর্থনীতি রাজনীতি দুটা কিন্তু পরস্পর হাত মিলায় চলে। এখন কখনো কখনো অর্থনীতি রাজনীতিকে ডমিনেট করে। একটা সময়ে রাজনীতি অর্থনীতিকে ডমিনেট করছে বাংলাদেশে। সেটা কখন? আপনার যেই সময়টাতে আপনার বাংলাদেশে প্রচুর দারিদ্র্য ছিল, মানুষ খেতে পারতো না, আপনার ইনকাম লেভেল অ্যাভারেজে $1000 নিচে ছিল বাৎসরিক। সেই সময়গুলোতে যেটা হয়েছে যে মানুষ যেহেতু ক্ষুধা দারিদ্র্য বেশি ছিল এবং লোকজনের হাতে কাজ কম ছিল, কোনো একটা ইস্যুতে তারা রাস্তায় ঝাঁপায় পড়ছে। কিন্তু এখন যেটা ঘটতেছে, আপনি কিন্তু সেকেন্ড নূর হোসেনকে রাস্তায় পাবেন না।
সেটি কারণ কি, মানে আমাদের অর্থনৈতিক কারণেই সেটি হয়েছে যে বেসিক্যালি জীবনযাত্রার মানের পরিবর্তন ঘটছে, অর্থনৈতিক সংশ্লিষ্টতা হয়েছে, অর্থনীতির প্রবৃদ্ধি, আর হলো যে রাজনীতির জনগণের সাথে যে কমিটমেন্ট, জনগণের যে সম্পৃক্ততা, সেটা আস্তে আস্তে কিছুটা দূরে সরে গেছে। কারণ রাজনীতিবিদদের যে কমিটমেন্ট থাকা উচিত জনগণের প্রতি, জনগণ সেই জিনিসটা দেখছে না। কার জন্য রাস্তায় নামবো, আজকে বিএনপির জন্য কেন মানুষ নামছে না, এক ধরনের যে আসলে তো ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার দ্বন্দ্ব, বা বিএনপির শাসন আমল তো জনগণ দেখেছে। হ্যাঁ, সেটাই। এটা কিন্তু বিএনপি আওয়ামী লীগ বলে কথা না, হলো যে একদল ক্ষমতায় যাবে আর একদল ক্ষমতায় থাকবে, এইটাই হলো দিস ইজ দ্য হোল ক্রাইসিস। তো এখন মানে আমজনতা তার রাস্তায় যাওয়ার কি দরকার? এখন এই মুহূর্তে দেশের পরিস্থিতি, মানে যদি আপনি ইকোনমিক্যালি বলেন, ইকোনমিক্যালি বাংলাদেশ অনেক ডেভেলপ করছে। সেই যখন হেনরি কিসিঞ্জার যখন বলছিল 74-এ যে ইটস এ বটমলেস বাস্কেট, কিন্তু সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ আজকে যেই পরিস্থিতিতে এসছে, যতদূর এগিয়েছে, এটা কিন্তু তখন কল্পনা করা যেত না। ইটস এ ওয়ান্ডার বাংলাদেশ। কারণ আপনার সমৃদ্ধিগুলো কিন্তু আপনার একদিনে আসে নাই এবং এককভাবে আসে নাই, এখানে অবশ্যই সরকারের অবদান আছে। আপনি যদি নারী শিক্ষার কথা বলেন, এখন গ্রামের মেয়েরা তারা গুনতে জানে, তারা কিন্তু হাঁস মুরগি কয়টা ডিম পারলো, কত দামে বেচবে, এগুলো খুব ভালো করে বুঝে তারা। তারপরে আপনি ওভারঅল মোবাইল ফোন ব্যবহার করছে, বিকাশ, মানে আপনার মানি ট্রান্সফার, ইনফরমেশন ট্রান্সফার, এবং ওভারঅল আপনার রোড কমিউনিকেশন। এবং আপনি দেখেন, আই শুড সে যে আমাদের কৃষিতে যে বিপ্লবটা ঘটছে, সবজি চাষে, ধান চাষে, মানে একজনের নাম নিয়েই বলি, শাইখ সিরাজ সাহেবেরও অনেক অবদান আছে, আমাদের আমাদের যে রাইস রিসার্চ ইনস্টিটিউট, তাদেরও ব্যাপক অবদান আছে। এই যে টোটাল মানে ডেভেলপমেন্ট, একসময় আমরা ইম্পোর্ট করতাম চাল, এখন করি না। তো অর্থনীতি যেভাবে আগেছে, এখন আমরা মানে বলা যেতে পারে আমরা রপ্তানি করা, রপ্তানির চেষ্টা করছি। এটা আসলে রপ্তানি বললে ভুল হবে, এটা জাস্ট আইওয়ার। কিন্তু জিনিসটা হলো যে এখন কিন্তু মানুষের রাস্তায় নেমে ওই ধরনের আন্দোলন, এরশাদের এগেইনস্টে যে আন্দোলনগুলো হয়েছে, সেটা এখন ঘটবে না। এখন কোন দল যদি ভাবে যে তার জন্য, প্রশ্ন হচ্ছে যখন রাজনৈতিক সংকট আসবে বা মানুষের অধিকারের প্রশ্ন আসবে, তখন আসলে রাজনীতি এই আন্দোলনটার ফর্মটা কি হবে, তার আঙ্গিকটা কি হবে? আপনি বলেছেন যে আগের দিন বা এখনকার দিন একই রকম নেই। তো আমরা আসবো এই বিষয়ে, একটু বিরতি থেকে আসতে চাই ফিরে। দর্শক, আমরা যাচ্ছি একটি বিরতিতে, আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতিতে ছিলাম। বিরতি শেষে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় বর্তমান রাজনীতি অর্থনীতি বিষয়ে। বিরতিতে যাবার আগে সালেম মুজাহিদ বলছিলেন বাংলাদেশের বর্তমানে যে সম্ভাবনার কথা বলছিলেন, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, মানুষের জীবনযাত্রা যে পরিস্থিতি এখন আমরা লক্ষ্য করছি, তাতে তথাকথিত যে আন্দোলনের কর্মসূচি, সেগুলো সফল হবার মতো বাস্তবতা নেই। সালেম মুজাহিদ যেটি বললেন যে একসময় স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানুষ যেভাবে রাজপথে নেমেছে, কারণ সেই সময় মানুষের হয়তো সেভাবে কাজ ছিল না, বেকার যুব সমাজ বেকার ছিল, তার এই ধরনের সংশ্লিষ্টতা লক্ষ্য করা গেছে। তো এই যে পরিবর্তনটি আমি একটু যুক্ত করতে চাই যে বাংলাদেশ 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হতে চায়। আমাদের 2021 সাল আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি হবে, এবং আমরা 2041 সালে একটি উন্নত দেশে পরিগণিত হতে চাই। এবং বাংলাদেশের যে উন্নয়নের সূচকগুলো, সেটি এই মুহূর্তে আপনারাও বলেছেন যে সেটি অনেকেই প্রশংসা করছে। আমরা যদি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল দেখি, যে জাতিসংঘের সহস্রাব্দ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, সেখানে বাংলাদেশ অনেক ভালো করেছে। অনেকগুলো সূচকে বাংলাদেশ নির্ধারিত সময়ের আগে সেটি অর্জন করতে পেরেছে। বাংলাদেশের গোটা বিশ্বজুড়ে যখন অর্থনীতি মন্দা অবস্থা, তখন তার যে জিডিপি, তাদের গ্রোথ রেট, সেটি নিঃসন্দেহে সন্তোষজনক। যদিও রাজনৈতিক পরিস্থিতির এই অবস্থা যদি না থাকে বা না থাকতো, তাহলে জিডিপি অনেক প্রবৃদ্ধি আরও ভালো হতো। আপনারা মাথাপিছু আয়ের কথা বলছিলেন, আমরা বিরতির মাঝখানে, যে 1200 মার্কিন ডলারে সেটি পৌঁছেছে, উন্নীত হয়েছে। বাংলাদেশে বিশাল একটি আমাদের যে রিজার্ভ ফরেন কারেন্সি, সেটি এখন আছে 23 বিলিয়ন ডলার। কিন্তু একটি আশঙ্কা বাংলাদেশের অর্থনীতিবিদদের, যারা বিশ্লেষক, তাদেরকে আমরা করতে শুনি যে বাংলাদেশ যে এই অর্থনীতির অগ্রযাত্রার পথে আছে, সেটি যে কোনো সময়ে একটি বিচ্যুত হতে পারে। বিশেষত আমাদের এই যখন 3 মাসের এই পরিস্থিতিতে বলা হচ্ছিল যে এখানে যারা গার্মেন্টস অর্থাৎ ইম্পোর্ট করে বাইরের দেশগুলোতে, বাইরের যারা বায়ার, তারা এদেশে ঠিকমতো আসছে না বা মুখ ফিরাতে পারে তারা, এবং যেটি আমাদের গার্মেন্টস শিল্পকে দারুণভাবে ধ্বংস করে দিতে পারে। এই ধরনের আশঙ্কার
কথা আছে, যদি সরকারের পক্ষ থেকে আমাদের এক ধরনের আশ্বস্ত করবার চেষ্টা করা হয়েছে। তো আবুল হোসেন, আপনি কি মনে করেন আমাদের যে সম্ভাবনা এবং পাশাপাশি সংকটটাকে আপনি কোনটাকে বড় করে দেখবেন বলে মনে হয় আপনার, কোনটা বড় মনে হয়? সম্ভাবনার জায়গাটি কি আমাদের বড় নাকি? ধন্যবাদ। এখানে আমরা মনে করি বাংলাদেশি হিসেবে আমাদের একটা গর্বের বিষয় হলো আমাদের জনগণের মনোবল এবং আমাদের লিডারশিপের বা মানে যারা নেতৃত্বে আছেন তারা যদি এটাকে সঠিক পথে চালান তাহলে বাংলাদেশ জনপদ যে কোনো ধরনের অসাধ্য সাধন করার অভিজ্ঞতা আছে এবং সেটা আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে দেখিয়েছি যে বাংলাদেশের জনগণ পৃথিবীর একটা সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে পরাজিত করা কিভাবে সম্ভব 9 মাসে সেটা দেখানো হয়ে গেছে। আর আমরা তখন ছোট ছিলাম, দেশপ্রেম মনোবলের কারণেই সেটা বাঁশের লাঠি নিয়ে তারা যুদ্ধ অবতীর্ণ করে। আমি বিমান বাহিনীর একজন অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন। আমি ছোটবেলায় যখন স্বাধীনতা যুদ্ধ হয় তখন আমি অপ্রাপ্ত বয়স্ক ছিলাম। সেই সময় আমরা দেখেছি ডগ ফাইট আকাশে, যখন ভারতীয় বিমান বাহিনীর মিগগুলো আসতো তখন আমরা আনন্দে লাফাতাম, কারণ তারা এসে তখন ঢাকার উপরে বম্বিং করতো। এই যে এটা আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র আমাদেরকে অনেকভাবেই সাহায্য করেছেন, এখানে যে যতই বলুক এটা স্বীকার করতেই হবে, যার জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামটা হয়তো শর্ট টাইমের মধ্যে দিয়ে শেষ হয়েছে। তো এইখানে আমাদের দেশে সেটা প্রমাণিত, সাধারণ মানুষের সেই মনোবলটা বলছে তার যে দেশাত্মবোধ এবং আমাদের বঙ্গবন্ধু যেভাবে নির্দেশনা দিয়েছিলেন, মানুষ আমরা ছোটবেলায় নিজেরাও বাঁশের লাঠি নিয়ে প্যারেড করেছি, সেটা আমার মনে আছে। তো সুতরাং এই যে মানে মনোবল, সেটাকে কেউ দমাতে পারবে না। হয়তো এটা মুসলিমেও কিছু লোক হয়তো মনে করতে পারে যে সাময়িকভাবে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে বসে আছে, কিন্তু এখন দেখেন কেউ ওগুলি শুনে না। আমি নিজে কয়েকদিন আগে নোয়াখালী গিয়েছিলাম, সেখানে আমার ব্যবসায়িক প্রয়োজনে, কিন্তু আমাকে বলা হলো রাস্তায় এটা হবে ওইটা হবে, কিন্তু আমি দেখলাম নোয়াখালী গিয়ে যে সব কিছু স্বাভাবিক। হয়তো এরকম হতে পারে দু এক জায়গায়, মানে জীবনের প্রয়োজনে মানুষ বাধা বিপত্তিকে অতিক্রম করে ভাই বললেন যে আমাদের যে পার ক্যাপিটা ইনকাম, মানে ধরেন আমাদের যে ডেভেলপমেন্ট এখন তো ন্যাশনাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি আছে, যেটা 2014-তে এটা সিগনেচার হয়ে গেছে। আমাদের দেশ 43 বছর পরে আমাদের সেই আগেকার হরতাল বা জ্বালাও পোড়াও এগুলির সাথে আমাদের যে এখনকার যে নীতি, এটা এক হবে কেন? আমাদের প্রতিবাদ হবে অ্যাসেম্বলিতে অথবা আমাদের সংসদে। কেন আমরা রাস্তায়? কিন্তু আমরা সেই সংসদকে তো কার্যকর করতে পারছি না। আমাদের কার্যকর না করার পিছনেই তো একটা দুরভিসন্ধি কাজ করে, কারণ সংসদ হলো মহান সংসদ এবং পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটা ইমারত। সে শুধু ইমারত হিসেবে এটার সমাদৃত হবে তা না, এখানে উচিত আমাদের যে নেতৃত্ব। দেখেন আমরা প্রত্যেক দিন যা করি সেটাই ইতিহাস হয়ে যায়। সুতরাং এক সময় ভারত বিভাগ হয়েছিল, সেটা কারো কাছে ভালো কারো কাছে ভালো লাগেনি, তারপরে পাকিস্তান হয়েছে, সেটাও একটা ফানি রাষ্ট্র হয়েছিল, সেটা শেষ হয়ে গেছে। এখন আমরা যেগুলি করব সেটাও একটা ইতিহাস হয়ে এক সময় দেখা যাবে যে আমাদের যারা বাচ্চা কাচ্চা যারা শিশু এখন, তারা আমাদেরকে সবসময় দোষারোপ করবে যে আমরা কি করেছিলাম। সুতরাং একটা লোক যখন ভালো কাজ করে সে কিন্তু মৃত্যুর পরেও সেটা এনজয় করে, এটা পরিষ্কার। আবার খারাপ কাজ করলে সেটাও এনজয় করবে। তো আমাদের মৃত্যুর কথাও চিন্তা করতে হবে। আমরা তো সারা জীবনের জন্য এখানে আসিনি পৃথিবীতে, আমরা এখন এসেছি আমাদের প্রেডিসিসর বা আমাদের যে পরবর্তী প্রজন্মকে আমরা ভালো জিনিস শিক্ষা দিতে আসছি, নাকি খারাপ জিনিস দেব? আর আমরা কতকাল রাস্তায় সংগ্রাম করব? আমরা এখন তো আমাদের মানে পৃথিবীকে ভবিষ্যতের সন্তানদের বাসযোগ্য করে তৈরি করাটাই হচ্ছে আমাদের দেশ 2050-এ আরো বড় একটা যেসব দুর্যোগে পড়তে পারে সেগুলির ব্যাপারে আমাদের এখন থেকে চিন্তা করতে হবে। লাইক সি লেভেল রাইজ যেটা হতে পারে, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখন একটা থ্রেট,
ওইসব বাদ দিয়ে আমরা ঘরের মধ্যে ঝগড়াঝাটি শুরু করেছি। জি ধন্যবাদ যেমন আবুল হোসেন। আসতেছে সালেম মুজাহিদ। যে প্রসঙ্গটি আলোচনা হচ্ছে যে আমাদের যে রাজনীতিবিদদের যে দূরদর্শিতা, অর্থাৎ এই স্বল্প সময়ের ক্ষমতা সেটি বা পাবো বা থাকবো এই দ্বন্দ্বে না গিয়ে, যেটি বললেন যে এই দূরদর্শী চিন্তাভাবনা যদি রাজনীতিবিদরা করেন তাহলে আমাদের দেশের জন্য সেটি কল্যাণকর, মঙ্গলজনক, সেটি বলা হচ্ছে। তো আমাদের ভবিষ্যতের রাজনীতি আসলে কি ধরনের, বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতি বাংলাদেশে জায়গা করতে পারে, অর্থাৎ কোন রাজনীতির ডিমান্ড এখন এই প্রজন্মের মাঝে বা বর্তমান সময়ে আছে? আপনি বলেছেন যে হরতাল অবরোধের এই রাজনীতি মানুষ গ্রহণ করছে না, তাহলে কি ধরনের রাজনীতি মানুষ গ্রহণ করবে? দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে ফিরবো আপনার কাছে। দুঃখিত, সংযোগটি কেটে গেছে। দর্শক আবার চেষ্টা করুন, নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন। আচ্ছা, বিষয়টা হলো যে যেটা আমরা চিন্তা করছি যে তাহলে রাজনীতির ডিরেকশনটা কি হবে ভবিষ্যতে। রাজনীতি নিজেই জনগণই ঠিক করে দিবে রাজনীতিটা কেমন হবে, তারা কীরকম চায়। বেসিক্যালি যেমন ধরেন বাংলাদেশের সম্ভাবনা, রাজনীতি সামনে কি, আমরা কি দেশ দেখব, এগুলো যদি আমরা একটু করি যে আসলে আমাদের সম্ভাবনাটা কোথায় আর আমরা কিভাবে এই সম্ভাবনা থেকে দূরে সরে যেতে পারি। সম্ভাবনা এখন হলো যে আমরা একসময় মনে করতাম জনগণ হলো আমাদের বোঝা, জনগণ আসলে সম্পদ। কারণ চায়না তার যেই মানে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিগুলোর থেকে সরে তারা হাইটেকে যাচ্ছে। তো লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিগুলো কোথায় যাবে? লাইক গার্মেন্টস বাংলাদেশে ফ্লারিশ করছে, এবং সেটাও কিন্তু গার্মেন্টস বাংলাদেশে আসার পেছনে কিন্তু একটা ছিল, ঝামেলা ছিল, সেটা শ্রীলঙ্কার গৃহযুদ্ধ। এখন যদি বাংলাদেশে এরকম কোনো একটা ঝামেলা হয়, এখান থেকে শিফট করে যাবে। শ্রীলঙ্কার গৃহযুদ্ধের কারণে সেখানে সেটেল না হয়, বাংলাদেশে আসছে, তো আবার বাংলাদেশের ক্ষেত্রেও হতে পারে। হ্যাঁ, হতে পারে যদি ওরকম ধরনের ঘটতে থাকে। তারপরে ধরেন আমাদের শু ইন্ডাস্ট্রিতে ব্যাপক একটা সুযোগ আছে, কারণ এটাও লেবার ইন্টেন্সিভ। ফার্নিচারে ব্যাপক সুযোগ আছে। এই ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে কনসেন্ট্রেট করা উচিত, এবং এগ্রিকালচারে, এই দুইটাতে। এখন রাজনীতি মানে মেঠো রাজনীতি থেকে বেরোতে হবে। দর্শক আছেন, জি হ্যালো। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমি মন্টু বলছি শাস্তাগঞ্জ থেকে। জি বলুন। আজকে আমি আপনার মাধ্যমে বড় দুইজন ব্যবসায়ীকে পাচ্ছি, আমরাও ব্যবসা করি, তাই তাদের কাছে আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি, কাইন্ডলি যদি তাদের সাথে একটু কথা বলার সুযোগ দেন। জি দর্শক বলুন বলুন। আমার প্রশ্নটি হচ্ছে, আর তারা হচ্ছেন বড় বিজনেসম্যান, তাদের কাছে প্রশ্ন হচ্ছে আমরা হলাম ছোট বিজনেস করি, ব্যবসায়ী আমরা, কিন্তু আমাদের এই যে 20 দলের অবরোধ, হরতাল এবং পেট্রোল বোমা, আমাদের তো অনেক ক্ষতি হয়েছে, আমরা হলাম ছোট ছোট ব্যবসায়ী, বাট তাদের কেমন ক্ষতি হচ্ছে বা লাভ হচ্ছে, যদি কাইন্ডলি তারা একটু আমাদেরকে। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নটা আমার মনেও ছিল যে আমি লিডটা নিই। বেসিক্যালি আমার কিরকম ক্ষতি হচ্ছে, যেমন এখন ক্ষতি নেই, এখন আমরা মানে নির্দ্বিধায় আমাদের গাড়ি বের করছি। আমার একটা গাড়ি পুড়িয়েছে, তো আমি গাড়ি পাচ্ছিলাম না, আমার তো সব তো নিজে ট্রান্সপোর্টে দিতে পারি না। সিমেন্ট যখন আমি ডিস্ট্রিবিউট করি আমাকে হায়ার করতে হচ্ছিল। 18,000 টাকার ভাড়া আমরা প্রায় 50,000 টাকা দিতে হয়েছে। এখন এটা কোথায় যে গেছে, এটা তো ব্লিডিং হয়েছে। আমি তো কাস্টমারের কাছ থেকে নিতে পারছি না, কারণ রিয়েল এস্টেট একদম লিটারালি স্থবির অবস্থায় আছে। একটি কথা, মানে আমরা দেখেছি যে এই যে যখন এই 3 মাসের আন্দোলনে যে বিশেষ করে পোশাক যে ব্যবসায়ীরা যে ক্ষতির সম্মুখীন হয়েছে, আমরা তাদের জমায়েত হতে দেখেছি, তারা সরকারের প্রতি দাবি জানিয়েছে, এবং তাদের কত হাজার কোটি টাকা খরচ হয়েছে তার তালিকা সরকারের কাছে দিয়েছে, এবং তারা সরকারের কাছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দাবি করেছে। এরকম বড় যে ব্যবসায়ী তাদের সংগঠন আছে, কিন্তু যারা মাঝারি ক্ষুদে ব্যবসায়ী, যে একজন আমাদের বললেন, তারা তো এই হয়তো সরকার তাদেরকে বড় ব্যবসায়ীদের সেই ক্ষতিপূরণ দেবে বা আমরা ট্যাক্স এক ধরনের মওকুফ করবেন, কিন্তু যারা ছোট ব্যবসায়ী তাদের কি হবে? তারা সেই সরকারি সহযোগিতাটা তারা পায় না, মানে সংকটটা হয়তো তাদের বেশি, তাদের জীবন দিয়েই সেই সংকটটা মোকাবেলা করতে হয়, তাই নয় কি? মানে আপনারা যারা বড় ব্যবসায়ী বা যারা নেতৃত্ব দিচ্ছেন, সংগঠন পরিচালনা করছেন, আপনারা কিন্তু আপনাদের কথাগুলো সরকারের কাছে নিয়ে যেতে পারেন, এমন একভাবে চাপ সৃষ্টি করে সরকারের কাছ থেকে তাও আরো আদায় করতে পারেন। একটা জিনিস মনে রাখবেন যে যখন নদীতে মাছ ওঠে, মানে বড় মাছটাই কিন্তু জালে আগে ধরা পড়ে। কাজে বড়রা যেরকম ক্লেম করতে পারে, বড়দের যে আপনার ব্লিডিং সেটা কিন্তু সহজে চোখে দেখা যায় না, কিন্তু বড়রাও ব্লিড করে ছোট ব্যবসায়ীদের মতো।
ব্যবসা তো বড় ছোট বোঝে না, যখন মানে সামগ্রিক পরিস্থিতি খারাপ হয় সব ধরনের ব্যবসাতেই মানে মন্দা যায়, খারাপ হয়। এখন আপনার আমরা যখন যে চাই কৃষকের বেগুন বা টমেটো তার খেতে নষ্ট হয়ে গেল, সেই কৃষক কিন্তু এটির ক্ষতিপূরণ সরাসরি পাবে না, কিন্তু যে ব্যবসায়ী হয়তো এটি চালান বিদেশে দিতে পারেনি বা বন্ধ ছিল, সে তার সুবিধাটি পাবে বা লোন সে সেখান থেকে মকুব করবার আবেদন করবে। সেটি তো বাস্তবতা। সেটা বাস্তবতা, কিন্তু ট্রু সেন্সে একটা জিনিস আমি আপনাকে বলি, যে যেটা ঘটে গেছে যখন এটা অতীত হয়ে যায় কোনো একটা ক্ষতি, তখন কিন্তু আপনি লোন মৌকুফ, অমুক মৌকুফ এগুলো দিয়ে কিন্তু জিনিসটাকে কম্পেনসেট করাটা খুব ডিফিকাল্ট। যেটা আমি আমার বায়ার হারাইছি, দ্যাট ইজ, এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এরপরে আপনি আমার লোন মৌকুফ করলেন, কি মৌকুফ করলেন, দ্যাট ইজ নট দ্য কোশ্চেন। আমি তো হারালাম, এই বায়ারটা তো আরেকজনের কাছে চায়নায় চলে গেল বা অন্য কোথাও চলে গেল, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এখন যারা আজকে মানে এই ধরনের আন্দোলন করেছে বা এখনো করছে, চিন্তা মানে তাদের কি ব্যবসা নষ্ট হচ্ছে না? তাদের মধ্যে কি ব্যবসায়ী নেই? আরেকজন দর্শক আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন বলুন? জি, আমি মেহেদী হাসান বলছিলাম। আমি একটু সালে স্যারের সাথে কথা বলতে যাচ্ছিলাম। জি বলুন প্লিজ। বলুন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি মেহেদী হাসান। হ্যাঁ, জি দর্শক বলুন, আপনার প্রশ্ন করুন। স্যার, আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে স্যার, আমরা যারা ইয়াং জেনারেশন, আমরা এখন যে বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, স্যার আমরা যারা মানে এখন রাজনীতি থেকে আমরা বিমুখ হয়ে যাচ্ছি, কারণ হচ্ছে যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির যেভাবে করে মানে রান করতেছে, এখন আমরা যেভাবে উঠতেছিলাম সেই জায়গাতে আমরা কিন্তু এখন মানে আমরা যারা ইয়াং, আমরা রাজনীতি থেকে দূরে থাকার চেষ্টা করতেছি। একটা সময় ছিল যখন আমরা দেখেছি যে আমাদের আপনারা বা আপনাদের সিনিয়র যারা ছিলেন তারা রাজনীতির সাথে ইনভলভ ছিলেন। জি দর্শক প্রশ্ন করুন ছোট করে। আমরা এখন মানে চাচ্ছি যে মানে এই জায়গা থেকে কিভাবে উত্তরণ করা যায়, আমরা চাচ্ছি যে এই জিনিসগুলো বন্ধ হয়ে যায়। জি ধন্যবাদ দর্শক। অর্থাৎ যে পরিস্থিতি, রাজনীতি, এই পরিস্থিতি সাধারণ মানুষকে রাজনীতি থেকে বিমুখ করে তোলে, রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ করে তোলে, আমার মনে হয় যে সেটি দর্শক বলতে চেয়েছেন। আপনি শেষ করলে আসতে চাই। ইন্ট্রুসেন্স এটা অবশ্যই বীতশ্রদ্ধ করে, কিন্তু একটা জিনিস বীতশ্রদ্ধ করে বলে আমি যদি দূরে সরে যাই সেটা থেকে, রাজনীতির প্রতি আমার যদি কোনো ইয়ে না থাকে, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি রাজনীতি কুলুষিত হবে। একটা ছোট্ট জিনিস আমি অ্যাড করি, যে যেমন আমরা সরকার বলছি, আমাদের দেশে যেটা হয় কি যে মানুষ খুব ইমোশনালি রিয়্যাক্ট করে। এক সরকার ক্ষমতায় থাকার পরে সেই সরকার মানে আসাটা খুব মুশকিল হয়ে যায়, কিন্তু দেখা যায় যে 5 বছরে সরকার তার এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারে না, অন্য সরকার আসলেই সেই সমস্ত রিভার্স করে ফেলে। ফলে উন্নয়নের জন্য সরকারের ধারাবাহিকতার দরকার, যেটা এই মুহূর্তে চলছে, এই সরকার কমপ্লিট করতে পারে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার একটু বিরতিতে যেতে হবে, একটু আসবো এরপর জনাব আবুল হোসেন আপনার কাছে। দর্শক আবারও একটু বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। কাজ করলে দর্শক বিরতি শেষে আবারও আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচনায়, সাথে থাকবার জন্য ধন্যবাদ। আসতে চাই জনাব আবুল হোসেন আপনার কাছে, যে একটি প্রসঙ্গ অবতারণা করেছেন সালেম মুজাহিদ, যে উন্নয়নের জন্য তার ধারাবাহিকতা দরকার। আমাদের দেশের যে মনস্তত্ত্ব, মানুষের যে মনস্তত্ত্ব বা আমরা যে জায়গাটা অভ্যস্ত হয়ে আছি, যে কোনো একটি সরকার 5 বছর ক্ষমতায় আছে, হয়তো ভালো কাজও করছে, উন্নয়ন করছে মানুষের, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আবার এক ধরনের মানে অবস্থান নিই, মনে করি যে এক ধরনের অতৃপ্তি, প্রত্যাশা জায়গাটি পূরণ করতে পারেনি, ফলে আরেকটি সরকারকে নিয়ে এসেছি। তো সেই সরকার পূর্ববর্তী সরকারের যে ভালো দিকগুলো বা উন্নয়নের নীতি সেগুলো পাল্টিয়ে দিচ্ছে, এবং এই উন্নয়নের সাথে সাথে কিন্তু এক ধরনের আমাদের রাজনৈতিক আদর্শ নীতির জায়গাটাও কিন্তু পরিবর্তিত হচ্ছে। তো বর্তমান প্রেক্ষাপটে মাথায় রেখে এটি কি আপনি কিভাবে দেখেন, এই যে এই ধরনের পরিবর্তনশীলতার সেটা আমাদের সার্বিক অর্থনীতি বা দেশের অগ্রগতির জন্য কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে? এখন ধন্যবাদ। এখন যে পরিস্থিতি, আসলে সবাই এখন মোটামুটি শিক্ষিত এবং আমাদের শিক্ষার হারও অনেক বেড়ে গেছে, আমাদের উচ্চ শিক্ষার হারও অনেক বেড়েছে। আমাদের ধরেন আমলা বলেন, মিলিটারি বলেন, সব জায়গায় শিক্ষার হার অনেক উপরে। সুতরাং এখন মানুষকে অত সহজে ধোঁকা দেওয়া যায় না। যেরকম আমাদের আসল উন্নয়নের যে চাবিকাঠি, সেটা হলো মাথাপিছু আয়, তারপরে হলো আপনার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ ইত্যাদি ক্ষেত্রে বাংলাদেশের যে সার্বিক সূচক,
সেটা ওয়ার্ল্ড হেরিটেজে আমরা ইভেন বার্মার চেয়ে অনেক আগে আছি, হয়তো আমরা ইন্দোনেশিয়ার চেয়ে কম, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন সূচকে সামাজিক উন্নয়ন সূচকে ভারতের চেয়ে আমরা এগিয়ে আছি। ভারতের নোবেল অর্থনীতিবিদ অর্থনীতিবিদ অমর্ত্য সেন স্বীকৃতি দিয়েছে। এগুলি তো বানানো কথা না, সবাই যদি বলে যে বানিয়ে বলছে, হয়তো শুধু স্ট্যাটিস্টিক্স ভিত্তিক হলে তাহলে আর পৃথিবী থেকে এটার রিফ্লেকশন আসতো না। এখন আমাদের আরেকটা জিনিস, যে আমাদের যেটা আমি বলেছিলাম যে NSDS ন্যাশনাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, এটা কিন্তু ইউনাইটেড নেশনের ইউনেপের সহযোগিতায় তৈরি করা, এবং এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত এবং বিশ্ব সংস্থার সাথে তৈরি করা। ইভেন ইউনাইটেড স্টেটস এর USAID-এরও এটার সমর্থন আছে সেখানে। আমরা এখন এটার 2021 পর্যন্ত এটাকে তৈরি করানো। এখানে আমাদের টার্গেট ছিল যে এই বছর যদি 8% হয়, আর শতকরা 8% যদি আমাদের GDP হয়, এবং তারপরে পরবর্তীতে 10% যদি হয়, তাহলে দেখা যাবে যে আমরা আমাদের 2021-এ মধ্য আয়ের দেশে চলে যাব। এইটাকে বাধাগ্রস্ত করার জন্য নানা রকম হাতিয়ার আবিষ্কার হচ্ছে, এবং এটা কি হচ্ছে, হয়তো ব্যক্তিগত ক্ষমতা লাভের আশায়। তা আমি মনে করি না যে এটা খুব একটা সাস্টেনেবল, কারণ 2001 এবং 2006 আমি কোনো দলের ব্যাপারে বলছি না, দুই দলেরই প্রচেষ্টা ছিল যে ম্যানিপুলেট করা। ম্যানিপুলেশন এখন মানুষ বুঝে যায়, সুতরাং এখানে এটা সম্ভব না। আর একটা বিষয় হলো যে আমাদের যে কমিউনিকেশনে যে উন্নতি হয়েছে, যেরকম এতগুলি টিভি চ্যানেল, এত মোবাইল, সবার হাতে হাতে ভিডিও করার ক্যাপাবিলিটি, এত CCTV, এগুলিকে সব কিছুকে মানে ফাঁকি দিয়ে ভোট চুরি করে তারপরে ক্ষমতায় যাবে, এবং এটা মানে একটা সম্পূর্ণ অবান্তর চিন্তা। এবং আমাদের উচিত যে ভোটের রাজনীতিতে বিশ্বাস করে আমাদের সংসদকে প্রাধান্য দিয়ে দেশের জন্য এখন এগিয়ে যাওয়া, রাস্তায় না যাওয়া। জি, ধন্যবাদ সালেম মুজাহিদ। আপনার কাছে আসতেছি যে আমার আসলে একদম বিতর্ক সামনে এসছি, আমরা চাই না চাই যে উন্নয়ন আগে নাকি গণতন্ত্র আগে। আমরা এখন যদি আন্দোলনটা দেখছি যে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না জনগণ, তাদের ভোটাধিকারের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য তারা গণতন্ত্র রক্ষার জন্য তারা এই সরকারের পতন চায় এবং মধ্যবর্তী নির্বাচন চায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সেটি তো আসলে মানে প্রতিষ্ঠিত যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সেগুলো তারা এই পদ্ধতি অনুসরণ করে না। তারা গণতন্ত্রকে শক্তিশালী করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেছে। কিন্তু আমরা যদি 90-এর পরে সংসদীয় গণতন্ত্রে ফেরার সময় থেকেও যদি ধরি, দীর্ঘ সময় কেটে গেছে। তো তারপর আমরা এই তত্ত্বাবধায়ক অ্যাডহক ভিত্তিতে গণতন্ত্রকে শক্তিশালী করতে চাই বা জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সেটি আসলে কতটা আমাদের ভবিষ্যতের রাজনীতির জন্য বা আমাদের কতটা প্রত্যাশিত, এই প্রশ্নটি আপনার কাছে আছে। আর ওই যে কথাটি বললাম যে উন্নয়ন আগে নাকি গণতন্ত্র আগে, একটা সময় বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন কিন্তু বিশ্ব মোড়লরা বলেছিল যে বাংলাদেশ তার অর্থনৈতিক কারণে স্বাধীনতাকে রক্ষা করতে পারবে না এবং এটি কোনো একটি দেশের প্রদেশ হয়ে যাবে, এরকম কথা বলেছে। কিন্তু আজকেও আপনি বলেছেন যে বাংলাদেশ আজকে ট্রিমিন্ডাস উন্নয়ন করেছে এবং সেটা এগিয়ে যাচ্ছে, আমরা পাকিস্তানের চেয়ে অনেক দূর এগিয়ে গেছি। তো সব কিছু মিলে যে আমরা গণতন্ত্রে আমরা অভাব বোধ করছি, আবার উন্নয়নে আমরা এগিয়ে যাচ্ছি। আসলে গণতন্ত্র মানে আপনি যদি রিসেন্ট পাস্টে কতগুলো দেশকে ধারাবাহিকভাবে উন্নতি করতে আমরা যাদেরকে দেখেছি, যেমন চায়নার কথা, কি গণতন্ত্র, চায়না ইজ মানে আপনার তিয়েনমেন স্কোয়ারে যেভাবে ওরা সাপ্রেশন চালাইছিল, যেভাবে দিয়ে আপনার ট্যাঙ্ক দিয়ে ছাত্রদের মেরে ফেলছিল, এটা তো কোনো গণতন্ত্রের নর্মসে পড়ে না। আবার আপনি মালয়েশিয়ার কথা বলেন, ইট ওয়াজ এ সর্ট অফ স্বৈরতন্ত্র। লিকুয়ানের কথা বলেন, একদলীয় শাসন, ওইটাও স্বৈরতন্ত্র। আসলে মানে বেসিক্যালি যেটা দরকার, কন্টিনিউইটি দরকার। সেটা গণতন্ত্র কি স্বৈরতন্ত্র সেটা ইস্যু না, ইস্যু হলো যে সঠিকভাবে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, জনগণ ওভারঅল ইকোনমিতে ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, যে কোনো ইকোনমিতে বা যে কোনো দেশে এক ধরনের আপনার সুস্থ পরিবেশ থাকা উচিত, যেটা
আমরা মাঝে মধ্যে অভাব ফিল করি, যে আমাদের হঠাৎ হঠাৎ করে গুম হয়ে যায়, ইলিয়াস আলী গুম হয়, সালাউদ্দিন সাহেবকে খুঁজে পাওয়া যায় না। ধন্যবাদ, অনেক চমৎকার আলোচনা হচ্ছিল। তো আসলে সময়ের কারণে আমাদের এখানে ইতি টানতে হচ্ছে। দুজনকেই ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা শেষ করছি। দর্শক, এই ছিল আজকে আলোচনা, যে বর্তমান রাজনীতি এবং অর্থনীতি। যে কথাটি হচ্ছে যে উন্নয়ন গণতন্ত্র দুটোর সহায়ক এবং পরিপূরক। আমরা কেবলমাত্র গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু পেটে ভাত নেই সেটি চাই না, আবার পেটে ভাত কিন্তু আমার অধিকারও চাই, সেটিও আমাদের জনগণ প্রত্যাশা করে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী সপ্তাহে অন্য বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, মোহনার সাথে থাকুন। শুভরাত্রি।